হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ভিএসসি। ভিএসসির এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা ফিজিক্সের যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। ওকে, চলো তো আমরা ওয়ান বাই ওয়ান স্টার্ট করি। ওকে, তো প্রথমত আমাদের প্রথমে যে টপিকটা সেটা হচ্ছে ওয়ার্ক বা কার্য। তো ওয়ার্ক বা কার্য কি জিনিস? তো নর্মালি কার্য যদি আমরা লিটারাল মিনিং দেখি, তো কার্য কাকে বলা হয়? কোনো কাজ করাকে আমরা কার্য বুঝি, তাই তো? কিন্তু ফিজিক্সের ভাষায় কার্য বলতে কি বোঝানো হয়? ফিজিক্সের ভাষায় কার্য বলতে বোঝানো হয়, ধরো কোনো একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমি বল প্রয়োগ করব। একটা বস্তু আছে, তার উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করব, বল প্রয়োগ করব, এবং বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসপ্লেস হয় বা বস্তুর পজিশনের যদি চেঞ্জ হয়, মানে বস্তুর যদি সরণ ঘটে, এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, এটা কি বলছে? আমরা ডিসপ্লেস হয়েছে, মানে একটা আমরা ডিসপ্লেসমেন্ট পাবো বা একটা সরণ পাবো। তার মানে কোনো বস্তুর উপরে আমি বল প্রয়োগ করলাম, তার ফলে আমি সরণ দেখতে পেলাম। প্রযুক্ত বল আর এই ডিসপ্লেসমেন্টের, বল প্রয়োগ করলাম, সরণ দেখতে পেলাম। তো প্রযুক্ত বল আর এই ডিসপ্লেসমেন্টের যে গুণফল, তাকে আমরা বলছি কি? কার্য বা ওয়ার্ক। তার মানে ফিজিক্সের ভাষায় ওয়ার্ক বলতে কি বোঝালো? বোঝালো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ওকে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ঠিক, তো আমি বল প্রয়োগ করলাম, তার ফলে যদি বস্তু সরণ হয়, তার মানে আমরা কি বুঝবো? যে আমরা কার্য করেছি বা কার্য হয়েছে। এবার চলো, এবার আমরা একটা ইনার বোর্ড নিই, সেখানে আমরা ডিটেলসে জিনিসটা বুঝবো। ওকে, যে কার্য জিনিসটা আমার পজিটিভ হতে পারে, কার্য আমার নেগেটিভ হতে পারে, কার্য আমার শূন্য হতে পারে। তো কোনটা কি সেটা আমরা বুঝবো। ওকে, দেখো, তো প্রথমে আমি দুদিকে দুটো পয়েন্ট দিয়ে লিখছি। একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, একটা হচ্ছে আমার পজিটিভ ওয়ার্ক, পজিটিভ ওয়ার্ক। ওকে, আরেকটা হচ্ছে আমার নেগেটিভ ওয়ার্ক। শূন্য ওয়ার্কটা বা জিরো ওয়ার্কটা আমরা একটু পরে পড়ছি। পজিটিভ ওয়ার্ক কাকে বলা হয়? ধরো এই একটা বস্তু, এই মেঝেতে একটা বস্তু আছে। ওকে, এবার আমি এখানে একটা লাইন টেনে দিলাম জাস্ট একটা দিককে বোঝানোর জন্য। যদি আমি বস্তুর ওপরে যেদিকে বল প্রয়োগ করছি, বস্তুর যদি সরণ ওই ডাইরেকশনে হয় বা ওই দিকে হয়, তার মানে আমরা কার্যকে বলবো পজিটিভ ওয়ার্ক। কথাটা বোঝা গেল? যেদিকে বল প্রয়োগ করছি, বস্তু যদি ওদিকেই যায়, তার মানে আমার হচ্ছে পজিটিভ ওয়ার্ক। তেমনি কোনো একটা বস্তু আছে, এই বস্তুর ওপরে আমি যেদিকে বল প্রয়োগ করছি, তার উল্টো দিকে, উল্টো দিক মানে এদিকেও হতে পারে, 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 উল্টো দিকে আমি একটা লাইন টেনে বোঝাচ্ছি। এই লাইনের এদিকে সরণ হতে পারে, এদিকে সরণ হতে পারে, এদিকে এদিকে বস্তুটা মুভ করতে পারে, এদিকে বস্তুটা মুভ করতে পারে, বা এদিকে মুভ করতে পারে, বা এদিকে মুভ করতে পারে, বা এদিকে পারে, বা এদিকে মুভ করতে পারে, বা এদিকে মুভ করতে পারে, বা এদিকে মুভ করতে পারে। মানে আমি যেদিকে বল প্রয়োগ করছি তার উল্টো দিকে বস্তু যদি মুভ করে, তখন এই বলটার জন্য, এই প্রযুক্ত বলের জন্য যে কার্য, সেটা আমার নেগেটিভ ওয়ার্ক হবে। ওকে, তেমনি এই যে বস্তুটা আছে, এই বস্তুটার উপরে ধরো আমি এই দিকে বল প্রয়োগ করেছি, ফোর্স অ্যাপ্লাই করেছি, আর বস্তুর সরণ যদি আমার এই দিকেই হয়, বা এইদিকে হলো, 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 মানে যেদিকে বল প্রয়োগ করেছি বস্তুর সরণও যদি আমার ওদিকে হয়, তার মানে আমার কার্যকে বলবো আমরা পজিটিভ ওয়ার্ক। ওকে, এবার আরো কিছু এক্সাম্পলের মাধ্যমে বা আরো কিছু ডায়াগ্রামের মাধ্যমে আমরা জিনিসটাকে আরেকটু ইজি করব। দেখো, ধরো এই একটা বস্তু, ওকে, বা একটা চেয়ার। তোমার বাড়িতে একটা চেয়ার আছে, চেয়ারকে ধরে তুমি এভাবে টানছো। তো তুমি যেদিকে অ্যাঙ্গেলে টানছো, দেখো এই বস্তুটাকে ধরো আমি টানছি এই দিকে। ওকে, আমি হাত দিয়ে একে টানছি এদিকে, মানে আলটিমেট কি ফোর্স অ্যাপ্লাই করছি আমি এই ডাইরেকশনে। ধরুন ধরে নাও এদিকে আমি 10 নিউটন বল প্রয়োগ করে এদিকে আমি টানছি। তাহলে বস্তুটার উচিত কি? বস্তুটার উচিত ঠিক এই ডাইরেকশনে মুভ করা, এই দিকে মুভ করা। কিন্তু বস্তুটা কোন দিকে যাবে? বস্তুটা যাবে হচ্ছে সোজা। ঠিক আছে, এই সারফেসে সে সোজাসুজি আসবে, সারফেসের সাথে সে প্যারালালি আসবে। তার মানে দেখো, আমি যেদিকে বল প্রয়োগ করেছি তার সাথে একটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলে কিন্তু বস্তুটার ডিসপ্লেসমেন্ট হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে।
জিনিসটা বুঝতে পারলে কি বললাম? আমি বল প্রয়োগ করেছিলাম এই দিকে, তো বস্তুটার কি উচিত ছিল এই দিকে মুভ করা, কিন্তু বস্তুটা এই দিকে মুভ না করে বস্তুটা মুভ করেছে এই দিকে। তার মানে নিশ্চয়ই এই যে ফোর্সটা, এই ফোর্সটার কোনো একটা পার্ট সে এই দিকে কাজ করেছে। অ্যাকচুয়ালি ফোর্স হচ্ছে ভেক্টর রাশি, তাই ফোর্সের আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে এই দিকে একটা উপাংশ, আরেকটা হচ্ছে এই দিকে একটা উপাংশ। তো এই উপাংশটাকে আমরা বলবো হচ্ছে এফ সাইন থিটা বলা হয়। থিটাটা হচ্ছে অ্যাঙ্গেলটা, আর এই যে উপাংশটা এটাকে বলা হয় এফ কস থিটা। এটাকে বলা হয় এফ কস থিটা। ওকে, তো একটাকে আমরা বলতে পারি এফ সাইন থিটা, আরেকটাকে বলতে পারি আমরা এফ কস থিটা। এবার বিষয় হচ্ছে দেখো, আমি বল প্রয়োগ করেছিলাম এই দিকে, কিন্তু তার একটা পার্ট এই দিকে নিশ্চয়ই কাজ করেছে, এই প্যারালাল ডাইরেকশনে, সারফেসের সাথে প্যারালাল ডাইরেকশনে নিশ্চয়ই কাজ করেছে, তবেই তো বস্তুটা এদিকে আমার মুভ করলো, তাই না? নাহলে তো বস্তুটা মুভ করবে না। তার মানে এই ফোর্সটা যেটা 10 নিউটন ফোর্স, তার একটা পার্ট এইদিকে কাজ করেছে। এবার সেই পার্টটা কত বা সেই ফোর্সটা কত সেটা আমরা এই এফ কস থিটা ফর্মুলা দিয়ে বার করব। আমরা যখন বলছি ওয়ার্ক মানে আমরা কি পড়ছি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টকে আমরা এস সরণ দিয়ে বোঝাই। তো ধরে নাও আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, ফোর্সটাকে আমরা লিখবো হচ্ছে এফ কস থিটা বলে, আর ডিসপ্লেসমেন্টকে আমরা এস দিয়ে লিখবো। তার মানে আলটিমেট ফর্মুলা পাচ্ছি আমরা এফ ইন্টু এস ইন্টু কস থিটা। এই কস থিটাটা অ্যাকচুয়ালি ফোর্সের পার্ট, ওটা অ্যাকচুয়ালি ফোর্সেরই একটা পার্ট বা ফোর্সের একটা উপাংশ। ওকে, মানে ফোর্সের একটা পার্ট। তার মানে দেখো, এবার আচ্ছা, এর পাশাপাশি আমাদেরকে কিছু ভ্যালু মনে রাখতে হবে, যেরকম হচ্ছে ধরো কস, যদি আমি 0 ডিগ্রি বলি, কস 0 ডিগ্রি মানে যদি থিটার ভ্যালু হয়, এই থিটার ভ্যালু যদি হয় 0 ডিগ্রি, তার মানে কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। এই অ্যাঙ্গেলটা যত বাড়বে, ওকে, তত এই ভ্যালুটা 1-এর থেকে কমবে। যখন আমরা বলবো কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির ভ্যালু হয়ে যাবে 0। অ্যাঙ্গেলটা যদি আরো বাড়াই, আমি বাড়িয়ে যদি লিখি যে cos 180 ডিগ্রি, তখন আমার ভ্যালু কত হবে? তখন আমার ভ্যালু হয়ে যাবে -1। তার মানে দেখো, এই অ্যাঙ্গেলটা যত বাড়লো তত টোটাল কস থিটার যে ভ্যালু সেটা কিন্তু কমছে, রাইট? এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবার চলো, এবার জিনিসটাকে আমরা আরো ভালো করে স্টেপ বাই স্টেপ বুঝবো। ওকে, তো আমি যেটা বললাম যে ধরো এইদিকে আমি 10 নিউটন বল প্রয়োগ করে টানলাম, কিন্তু বস্তুটা এইদিকে যাওয়ার কথা এইদিকে গেল না, কিন্তু গেল এইদিকে। তার মানে নিশ্চয়ই এই ফোর্সটার এইদিকে একটা পার্ট কাজ করেছে, আর সেই পার্টটা হচ্ছে এফ কস থিটা। আর এর ভ্যালু যদি আমি দেখি, তখন দেখবো এই 10 নিউটনের থেকে কম হবে এর ভ্যালু। দেখা গেল সেটা হলো 8 নিউটন। তো সেই 8 নিউটন বা এই এফ কস থিটা ফোর্সটার জন্যই আমার এদিকে কার্য হয়েছে। বোঝা গেল? এবার এই এই যে থিটার ভ্যালু, এটা কতক্ষণ অবধি পজিটিভ থাকবে? যদি আমার দেখো থিটার ভ্যালু যদি বা অ্যাঙ্গেলটা যখন 0 থেকে 90 এর মধ্যে, 90 নয়, মানে ধরো একটা ছবি এঁকে তোমাদের দেখাই। ধরো একটা বস্তু, ওকে, এই বস্তুটার উপরে আমি এই দিকে বল প্রয়োগ করলাম, বস্তুটা সরণ হলো এই ডাইরেকশনে। তার মানে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল এখানে 0 ডিগ্রির থেকে বেশি, কিন্তু 90 ডিগ্রির থেকে কম। ধরো বস্তুটাকে আমি এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করলাম, তখনও দেখছি বস্তুটা এইদিকেই যাচ্ছে। তার মানে এই অ্যাঙ্গেলটা কত? এটা 0 ডিগ্রির থেকে বেশি, কিন্তু 90-এর থেকে কম। ধরো আমি বস্তুটাকে এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছি, বস্তুটা গেছে এদিকে, অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা 90-এর থেকে কম, 0 থেকে 90-এর মধ্যে আছে। আমি ধরো ফোর্স অ্যাপ্লাই করেছি এই ডাইরেকশনে, তখনও বস্তুটা এদিকে মুভ করেছে, তো এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রির থেকে কম। কিন্তু যখনই আমি ফোর্স অ্যাপ্লাই করব ঠিক এক্স্যাক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে এই অ্যাঙ্গেলটা যদি আমার হয়ে যায় 90 ডিগ্রি, ওকে, মানে ফোর্স অ্যাপ্লাই করেছি যেদিকে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি বস্তু মুভ করে, তখনই আমার এই অ্যাঙ্গেল থিটার ভ্যালু হয়ে যাবে আমার 90 ডিগ্রি। আর তখনই যদি আমরা কার্য বলি, কার্য ইন্টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা লিখবো। তো ভ্যালু পুট করো, এফ ইন্টু এস ইন্টু কস 90 ডিগ্রি লিখবে। এবার এই cos 90-র ভ্যালু কত? cos 90-র ভ্যালু হচ্ছে 0। তার মানে টোটাল টার্মটা আমার 0 হয়ে যাবে। এটা যদি 0 হয়ে যায়, টোটালটা আমার 0 হয়ে গেল। তার মানে আমি কোনো কার্য করছি না, ঠিক আছে? তার মানে আমি যেদিকে বল প্রয়োগ করেছি তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো বস্তু মুভ করে, ওই বলটার দরুন তার মুভমেন্ট যদি এদিকে হয়, তার মানে ওই বলটা কোনো কার্য করছে না। বাট এই 90-র আগে অবধি ভাবো,
দেখো আমি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করেছি, এদিকে অ্যাপ্লাই করেছি, এখানে এখানে এখানে, যেখানে অ্যাপ্লাই করি না কারণ এই ডাইরেকশনটা দেখো একই দিক। মানে আমি প্রথমেই যেটা বলেছিলাম তোমাদেরকে যে যেদিকে বল প্রয়োগ করছি বস্তু যদি ওই দিকেই মুভ করে তার মানে সেটা পজিটিভ ওয়ার্ক। এবার তুমি যখনই ধরো ফোর্স অ্যাপ্লাই করছো এইদিকে মানে 90 থেকে বেশি অ্যাঙ্গেলে, আর বস্তু মুভ করছে এইদিকে, তখন এই অ্যাঙ্গেলটা কত, এটা 90 থেকে বেশি হয়ে গেল। 90 থেকে যখনই বেশি হবে এখানে এই 180, অ্যাকচুয়ালি 90 থেকে বেশি এবং 180 না 180 থেকেও বেশি হবে, তার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ ওয়ার্কই পাবো। মানে ধরো আমি এইদিকে বল প্রয়োগ করছি, বস্তু মুভ করছে এদিকে, তার মানে অ্যাঙ্গেলটা কত, 90 থেকে আমার বেশি। ধরো আমি বস্তুটাকে ফোর্স অ্যাপ্লাই করেছি এইদিকে, বস্তুটা মুভ করছে এই ডাইরেকশনে, তার মানে অ্যাঙ্গেলটা কত, 90 থেকে বেশি। বস্তুটাকে বল প্রয়োগ করেছে এদিকে, বস্তু মুভ করেছে এইদিকে, তার মানে অ্যাঙ্গেল কত, 90 থেকে অনেকটাই বেশি। বস্তুকে বল প্রয়োগ করেছে এইদিকে, বস্তু মুভ করছে এদিকে, তার মানে অ্যাঙ্গেলটা কত, এটাও 90 ডিগ্রি থেকে বেশি বা 180। তার মানে আমি যেদিকে বল প্রয়োগ করছি তার উল্টো দিকে বস্তু যাচ্ছে, তার মানে এটা আমার নেগেটিভ ওয়ার্ক। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। এবার এখানে আরেকটা ছোট্ট জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রির একটা মানে কোয়াড্রেন্ট সিস্টেম, সেটা হচ্ছে এটাই যে এই ধরো আমি দাগ টেনে দিলাম, তো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90, এটা 90, টোটাল কত, টোটাল 360, তাই তো। তো এটা একটা কোয়াড্রেন্ট, এটা একটা কোয়াড্রেন্ট, এটা একটা কোয়াড্রেন্ট, এটা একটা কোয়াড্রেন্ট। এই যে 0 থেকে 90, ওকে, এর মধ্যে তোমার এখানে বলা হয় অল সাইন ট্যান কস। মানে দেখো অল অল মানে তোমার সাইনও আছে এর মধ্যে, ট্যানও আছে এর মধ্যে, কসও আছে এর মধ্যে, সবাই পজিটিভ। মানে 0 থেকে 90-র মধ্যে অ্যাঙ্গেল হলে সব পজিটিভ। মানে ধরো হচ্ছে কস 45 ডিগ্রি, সেটাও একটা পজিটিভ ভ্যালু পাবো। সাইন 45 ডিগ্রি, সেটাও একটা পজিটিভ ভ্যালু পাবো। ট্যান 45 ডিগ্রি, সেটাও একটা পজিটিভ ভ্যালু পাবো। ঠিক আছে, তো যেদিকে দেখো এই এই যে এই কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে যখন আমি আছি মানে 0 থেকে 90-এর মধ্যে আছি, তখন সব ভ্যালু আমার পজিটিভ। যখনই আমি এই 90 থেকে 180-র মধ্যে আছি তখন শুধুমাত্র সাইন পজিটিভ। আর আমরা এই যে ওয়ার্ক করছি, ওয়ার্ক মানে কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। তো আমাদের কসটা দেখতে হবে, কস কোথায় পজিটিভ আর কস কোথায় নেগেটিভ। তো এই 0 থেকে 90-র মধ্যে আমার কস কিন্তু পজিটিভ। এই 90-র পরে 90 থেকে 180 শুধু সাইন পজিটিভ, সাইন পজিটিভ মানে বাকিগুলো নেগেটিভ, তার মানে নিশ্চয়ই আমার কস নেগেটিভ হবে, কসের ভ্যালু আমি নেগেটিভ পাবো। ঠিক আছে, মানে ধরো কস 90, 91, কস 92, কস 100, কস 120, ঠিক আছে, বা কস 180, এগুলো সবগুলোর ক্ষেত্রে আমরা নেগেটিভ ভ্যালু পাবো। এবং দেখো এই যে থার্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে এই 180 ডিগ্রি থেকে 270-এর মধ্যে, এই অ্যাঙ্গেলে বা এই পজিশনে যদি থাকে, তো সেখানে দেখো শুধুমাত্র ট্যান পজিটিভ, তার মানে নিশ্চয়ই কস আমার নেগেটিভ হবে। কস আমার নেগেটিভ, কসের ভ্যালু আমি নেগেটিভ পাবো। মানে ধরো আমি তোকে বলছি কস 260 বা কস 190, এর যে ভ্যালুগুলো পাবো সেগুলো সব নেগেটিভ ভ্যালু পাবো, সব নেগেটিভ ভ্যালু পাবো। ওকে, আবার যখন আমি অ্যাঙ্গেলটা বাড়িয়ে 270-এর থেকে বেশি করে দেবো, অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে যখন আমি আবার 270-এর থেকে বেশি করব, তখনই আমার আবার কস পজিটিভ হবে। তার মানে দেখো এই দিকটায় মানে এই 0 থেকে 90-র মধ্যে কস পজিটিভ, আবার এই 270-এর পর থেকে 360-এর মধ্যেও কস পজিটিভ, মানে এই ডাইরেকশনটাই কস পজিটিভ। ওকে, আর তার উল্টো দিকে দেখো এদিকে এই 90 থেকে শুরু করে 270 অবধি এই অ্যাঙ্গেলে আমার কিন্তু কসের ভ্যালু নেগেটিভ আসবে। এই কথাটা বলার মানেই এটা, ধরো এই একটা বস্তু আছে, আমি এই লাইনটা এখানে টেনে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। ধরো আমি বল প্রয়োগ করেছি, ফোর্স অ্যাপ্লাই করেছি এদিকে, কিন্তু বস্তু যাচ্ছে এদিকে, অ্যাঙ্গেলটা কত, 0 থেকে 90-র মধ্যে, মানে পজিটিভ ওয়ার্ক। ধরো আমি বস্তুটার উপরে বল প্রয়োগ করেছি এদিকে, বস্তুটা যাচ্ছে এদিকে, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা দেখো এই 270-এর পর থেকে আছে 360-এর মধ্যে, 270-এর পর থেকে 360-এর মধ্যে, মানে ধরো আমি বল প্রয়োগ করেছি এদিকে, বস্তু যাচ্ছে এদিকে, এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা 270-এর থেকে বেশি আছে, তার মানে এইদিকে আমার পজিটিভ। তার মানে দেখো আমি যেদিকে বল প্রয়োগ করেছি, এদিক হোক এদিক হোক এদিক হোক এদিক হোক এদিক হোক এদিক হোক, এইদিকে বল প্রয়োগ করছি, মানে যেদিকে বল প্রয়োগ করছি সেই দিকে যদি বস্তু সরণ হয়
তার মানে সেটা আমার পজিটিভ ওয়ার্ক। আর ঠিক উল্টো দিকটা ভাবো, এইদিকে যদি বল প্রয়োগ করি বস্তু যাচ্ছে এদিকে, তার মানে অ্যাঙ্গেলটা দেখো 90 থেকে বেশি, তার মানে এটা হচ্ছে আমার নেগেটিভ ওয়ার্ক। আমি বল প্রয়োগ করছি এদিকে, বস্তু যাচ্ছে এদিকে, অ্যাঙ্গেল কত, 90 থেকে বেশি, তার মানে হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। আমি বল প্রয়োগ করেছি এইদিকে, বস্তু যাচ্ছে এদিকে, অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল দেখো 180 থেকে বেশি, মানে 90 থেকে বেশি প্লাস 180 থেকে বেশি, কিন্তু 270 থেকে কম, তার মানে এটা আমার নেগেটিভ। কারণ এই দিকটাই হচ্ছে আমার নেগেটিভ আর ওই দিকটা হচ্ছে আমার পজিটিভ। এরকম ভাবে জিনিসটাকে মাথায় রাখো। সিম্পল কথা হচ্ছে, যেদিকে বল প্রয়োগ করব বস্তুর যদি ওই ডাইরেকশনে সরণ হয় তার মানে হচ্ছে আমার পজিটিভ ওয়ার্ক, আর যেদিকে বল প্রয়োগ করছি তার উল্টো দিকে যদি বস্তুর সরণ হয় তাহলে আমার নেগেটিভ ওয়ার্ক। এবার দেখো পজিটিভ ওয়ার্কের তো প্রচুর এক্সাম্পল হয়, আমরা এখানে পিপিটির মধ্যে পেয়ে যাব। দেখো ওয়ার্কের ডেফিনেশন লেখা আছে, ওয়ার্ক ইজ সেড টু বি ডান, work is said to be done when a force acting on a body produced displacement in it। ধরো একটা বডি, তার উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, তার ফলে বডির ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে আমরা বলবো যে কার্য হয়েছে। তো কার্য হতে গেলে দুটো কন্ডিশন লাগে, দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হয়, সেটা বারবারই আমি বললাম। প্রথমত একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, ধরো একটা বস্তু আছে, তারপরে যদি আমি বল প্রয়োগ না করি তাহলে কি তার সরণ হবে, হবে না, তার মানে কার্য শূন্য হয়ে যাবে, তার মানে আমাকে বল প্রয়োগ করতে হবে। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে অবজেক্ট মাস্ট বি ডিসপ্লেসড, অবজেক্টটাকে ডিসপ্লেস হতে হবে। যেরকম ধরো তোমার বাড়িতে যে দেওয়ালটা আছে, আমি দেওয়ালটাকে যদি সারাদিন ধরে বল প্রয়োগ করি, দেওয়ালটাকে নিশ্চয়ই ডিসপ্লেস করতে পারবো না, তার পজিশনে চেঞ্জ করতে পারবো না, বা দেওয়ালটাকে একটু সামনে সামনে নিয়ে যেতে পারবো না। তার মানে বলও প্রয়োগ করতে হবে এবং তার ফলে যার উপর বল প্রয়োগ করছি তাকে ডিসপ্লেসও হতে হবে বা তার মধ্যে সরণও আসতে হবে, তখনই বলবো আমার কার্য হয়েছে। তো কার্যের আলটিমেট এটা ফর্মুলা, যেখানে থিটা কি, থিটা হচ্ছে এই যে বস্তু বললাম, বস্তুর উপরে এদিকে বল প্রয়োগ করছি, বস্তু যাচ্ছে এদিকে, তার মানে বল, ফোর্স আর এই ডিসপ্লেসমেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটাকে বলছি হচ্ছে আমরা থিটা। দেখো থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ডাইরেকশন অফ ফোর্স অ্যান্ড দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। এবার পজিটিভ ওয়ার্ক, পজিটিভ ওয়ার্কের এখানে একটা খুব ভালো এক্সাম্পল দেখতে পাচ্ছ, যে একটা স্প্রিংকে তুমি ধরে এরকম ভাবে টানলে, তো যেদিকে বল প্রয়োগ করেছো তুমি টানছো, স্প্রিংটা ওইদিকেই আসছে, তার মানে এটা কি পজিটিভ ওয়ার্ক। এখানে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে স্প্রিংটাকে আমি যেদিকে বল প্রয়োগ করে টানবো, ধরো ওইদিকে ব্যক্তিটা টানছে, তো যেদিকে টানছে স্প্রিংটা ওইদিকেই যাচ্ছে, তার মানে পজিটিভ ওয়ার্ক। ওকে, তুমি কোনো একটা গাড়িকে, ঠেলা গাড়িকে তুমি ঠেলছো, তো তুমি যেদিকে বল প্রয়োগ করছো ঠেলা গাড়িটা ওইদিকে যাচ্ছে, তার মানে পজিটিভ ওয়ার্ক। ওকে, তো এগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্কের এক্সাম্পল। এবার আমরা দেখবো হচ্ছে নেগেটিভ ওয়ার্কের এক্সাম্পল কি কি আছে আমাদের। নেগেটিভ ওয়ার্কের এক্সাম্পল কি, একটা আমরা ইনার বোর্ড নিই তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। ধরো এই গ্রাউন্ড থেকে একটা বস্তুর উপরে আমি বল প্রয়োগ করলাম, তার ফলে কি হবে, বস্তুটা উপরের দিকে উঠবে, বস্তুটা এরকম করে উপরের দিকে উঠবে, তাই তো। একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলাম, বস্তুটা উপরের দিকে উঠলো, তাহলে এই যে বলটা প্রয়োগ করছে এটা কি, এটা হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স, এফ এক্সটার্নাল, প্রযুক্ত বল। এবার প্রযুক্ত বল যেদিকে প্রয়োগ করেছি বস্তুর সরণও তো ওই দিকেই হয়েছে, তার মানে প্রযুক্ত বল যেদিকে সেই দিকেই বস্তুর সরণ, তার মানে এটা পজিটিভ ওয়ার্ক। আমরা ওয়ার্ককে পজিটিভ বা নেগেটিভ ধরছি কার বেসিসে, আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি সেই ফোর্সের বেসিসে দেখবো যে কার্যটা পজিটিভ না নেগেটিভ। তো আমি এখানে যে বলটা প্রয়োগ করেছি সেই বলটা যেদিকে প্রয়োগ করলাম সেদিকেই বস্তুটা যাচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি যদি দেখো এই বস্তুটা যখন উপরে উঠছে এক্সটার্নাল ফোর্সের জন্য, তো বস্তুটার উপরে তো সবসময় গ্র্যাভিটি কাজ করছে, তো পৃথিবী তোকে সবসময় নিচের দিকে টানছে, তাহলে ফোর্স অফ গ্র্যাভিটি এর ডাইরেকশন কোনটা, ফোর্স অফ গ্র্যাভিটির ডাইরেকশন হচ্ছে নিচের দিকে। তো ফোর্স অফ গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, তারপরেও বস্তুটা উপরের দিকে উঠছে বা বস্তুর সরণ হচ্ছে উল্টো দিকে, মানে এই দিকটা হচ্ছে সরণের দিক। তাহলে এখানে ফোর্স অফ গ্র্যাভিটি নিচে, তাও বস্তু উপরের দিকে যাচ্ছে, অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। আর তাহলে আমরা কার্য কি পাবো, কার্য এফ ইন্টু এস ইন্টু কস 180 ডিগ্রি লিখবো। তাহলে এফ ইন্টু এস, এই যে কস 180 এর ভ্যালু কত, -1, তার মানে এটা হয়ে যাবে মাইনাস এফ ইন্টু এস, মানে এটা আমার নেগেটিভ কার্য হলো। তো আমার
গ্র্যাভিটি ফোর্স কাজ করছে নিচের দিকে, তারপরেও বস্তুটা উপরের দিকে উঠছে, ঠিক আছে। তার মানে গ্র্যাভিটি ফোর্সের দরুন যে কার্য সেটা আমার নেগেটিভ ওয়ার্ক, বাট এক্সটার্নাল ফোর্স যেদিকে কাজ করছে বস্তু এদিকে যাচ্ছে, তাই এক্সটার্নাল ফোর্সের রেসপেক্টে আমরা ওটাকে বলবো হচ্ছে পজিটিভ ওয়ার্ক। আশা করি ক্লিয়ার। এছাড়া আরো একটা এক্সাম্পল খুব সুন্দর, যেটা আমরা ডেইলি লাইফে প্রতিদিন দেখি। ধরো জলের মধ্যে কোনো কিছুকে যদি আমি নিমজ্জিত করি, তো জল কি করে, জল একটা প্লাব্যতা বলে ফোর্স দেয় উপরের দিকে। তার মানে জলের মধ্যে কোনো কিছু নিমজ্জিত করলে প্লাব্যতা ফোর্স বা বয়েন্ট ফোর্স, এফবি, বয়েন্ট ফোর্স কাজ করে উপরের দিকে, ঠিক আছে। বাট তারপরেও তুমি জলের মধ্যে একটা 5 টাকার কয়েন দিয়ে দাও, দেখবে কয়েনটা নিচের দিকেই নামছে। তো বয়েন্ট ফোর্স কাজ করছে উপরের দিকে, বাট তারপরেও কয়েনটা নিচের দিকে নামছে, মানে কয়েনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে নিচের দিকে। তার মানে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে 190 থেকে বেশি, আর cos 180 ভ্যালু হচ্ছে নেগেটিভ, তার মানে এটা হবে আমাদের নেগেটিভ ওয়ার্ক। আশা করি বোঝা গেছে। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে জিরো ওয়ার্ক কাকে বলে বা জিরো ওয়ার্ক। আচ্ছা, এখানে আরো একটা এক্সাম্পল আছে, দেখো ফ্রিকশন। যখন এই একটা সারফেস, ধরো এই একটা সারফেস, এই সারফেসের উপর একটা বস্তু আছে, বস্তুটাকে তুমি এদিকে বল প্রয়োগ করে যখন টানছো, তখন বস্তুটার ডিসপ্লেসমেন্ট সরণ হচ্ছে এদিকে। অ্যাট দ্য সেম টাইম ফ্রিকশন ফোর্স তো উল্টো দিকে কাজ করবে না, ফ্রিকশন ফোর্স তো উল্টো দিকে কাজ করবে। তার মানে ফ্রিকশন ফোর্স যেদিকে কাজ করছে তার উল্টো দিকে বস্তু যাচ্ছে, তার মানে ফ্রিকশন ফোর্সের দরুন যদি আমি কার্য দেখি, তো সেটা আমার নেগেটিভ ওয়ার্ক হবে, কারণ কি অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। কিন্তু বস্তুটার উপরে যে বলটা প্রয়োগ করেছি সেটা এক্সটার্নাল ফোর্স, সেই এক্সটার্নাল ফোর্সের জন্য বস্তুর যে মুভমেন্ট সেটা হচ্ছে, দেখো যেদিকে বল প্রয়োগ করেছি বস্তুটা ওই দিকে যাচ্ছে, তো ওটা আমার পজিটিভ ওয়ার্ক। কিন্তু যখনই এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করেছি তখনই আরেকটা ফোর্স, ফ্রিকশন ফোর্স উল্টো দিকে কাজ করেছে। তো ফ্রিকশন ফোর্সের দরুন যদি আমরা কার্য দেখি, সেটা আমাদের কি হবে, সেটা আমাদের নেগেটিভ হবে বা নেগেটিভ ওয়ার্কের মধ্যে পড়বে। আশা করি ক্লিয়ার জায়গাটা। এবার আমরা দেখবো হচ্ছে জিরো ওয়ার্ক কাকে বলে। জিরো ওয়ার্ক, তো দেখো জিরো ওয়ার্ক আমার কি কি ক্ষেত্রে হতে পারে। তো ওয়ার্ক মানে আমরা কি পড়েছি, যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু তার সাথে কস থিটা, এই তিনটে ফ্যাক্টর আছে। প্রথম কথা আমি বললাম, আমি যদি বল প্রয়োগ না করি, বল প্রয়োগ না করলে তো বস্তু সরণ হবে না। তো যদি বল প্রযুক্ত বলই যদি শূন্য হয়ে যায়, যদি আমি বল প্রয়োগ না করি, তার মানে কার্য শূন্য হয়ে যাবে। তারপর আরেকটা কেস কি বললাম, যে সারাদিন ধরে আমি বাড়িতে দেওয়ালটার উপরে বল প্রয়োগ করছি, কিন্তু দেওয়ালটাকে তো আমি সরণ করাতে পারবো না। আমি বল প্রয়োগ করেছি, বল আছে, ধরো 10 নিউটন করে বল প্রয়োগ করছি, কিন্তু আমার সরণ তো শূন্য, এটা তো শূন্য। তাহলে শূন্য হয়ে গেলে টোটালটা গুণ আকারে আছে, টোটালটা শূন্য হয়ে যাবে। তার মানে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করছে, কিন্তু যদি তার সরণ না হয়, সে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় না যায়, তার মানে আমার সেখানে নেগেটিভ ওয়ার্ক হবে, সরি জিরো ওয়ার্ক হবে, কারণ কোনো সরণ শূন্য, তাই টোটাল ওয়ার্কটাই আমার শূন্য। আরেকটা কখন শূন্য হতে পারে, তো আমি একটু আগে তোমাদেরকে বললাম, যদি আমরা cos 90 ডিগ্রির ভ্যালু নিই, cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে জিরো, তার মানে এই থিটাটাকে যদি 90 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তখন আমার কার্য কিন্তু শূন্য হবে। মানে ধরো একটা বস্তু, এই বস্তুর ওপরে আমি বল প্রয়োগ করেছি এইদিকে, ফোর্স অ্যাপ্লাই করেছি এইদিকে, কিন্তু বস্তু মুভ করছে এই ডাইরেকশনে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন, তখন দেখো ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল থিটা, সেই থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। এই ক্ষেত্রে যদি আমি ওয়ার্ক বার করি, ওয়ার্ক ইকুয়ালস টু কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু হচ্ছে কস থিটা। এবার কস থিটার ভ্যালু কত বললাম, কস থিটার ভ্যালু হচ্ছে আমার, সরি থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা পেলাম এখানে। তো কস 90 ভ্যালু কত, জিরো, তার মানে এফ ইন্টু এস ইন্টু জিরো মানে টোটাল জিরো, ওয়ার্ক শূন্য। এর এক্সাম্পল কি, দেখবে বইতে আমরা পড়ি যে একজন কুলি মাথায় বোঝা নিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু সে কোনো কার্য করছে না ফিজিক্সের ভাষায়। তো দেখো এই একজন কুলি যে মাথাতে বোঝাটাকে রেখেছে, সে বোঝাটার তো একটা ওয়েট আছে, তো তেমনি ব্যক্তিটা তার ওয়েটের সমপরিমাণ বল বোঝাটার উপরে উপরের দিকে অ্যাপ্লাই করেছে। এই যে ফোর্সটা, আমি যে মাথায় বোঝা নিয়েছি, বোঝাটার উপরে তো আমি উপরের দিকে বল প্রয়োগ করছি, ওকে। তো উপরের দিকে একটা সমপরিমাণ বল প্রয়োগ করেছি, এই বোঝাটার যা নিচের দিকে ওয়েট, তার সমপরিমাণ বল আমি উপরে প্রয়োগ করেছি।
এবার মাথায় বোঝা নিয়ে যখন আমি হাঁটছি এরকম ভাবে, তো দেখো অটোমেটিক্যালি আমার সাথে সাথে বোঝাটারও তো স্মরণ হচ্ছে এদিকে, আমার সাথে সাথে বোঝাটা বা মাথায় যে ওয়েটটা আছে তারও তো স্মরণ হচ্ছে এদিকে, তাই না? তার মানে আমি এই মাথায় যে বস্তুটা রেখেছি বা ব্যাগটা রেখেছি তার উপরে তো বল প্রয়োগ করছি, তার দরুন কিন্তু আমি কোনো কার্য করছি না। কারণ কারণ আমি তার উপর বল প্রয়োগ করেছি এইদিকে। এবার যখন হেঁটে যাচ্ছি তার তো স্মরণ হচ্ছে এই ডাইরেকশনে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর তার মানে 90 ডিগ্রি হওয়া মানে কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তার মানে আমার কার্য কি হবে, 0 হয়ে যাবে। ওকে, তারপরে ধরো এই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তো তো সূর্য তো পৃথিবীকে একটা গ্র্যাভিটেশনাল পুল দিয়ে টেনে ধরেছে। এবার পৃথিবী এরকম একটা মানে এলিপ্টিক্যাল পথে ঘুরছে। ওকে, মানে সার্কেল থেকে হালকা একটু ডেভিয়েটেড, পুরোপুরি এলিপসের মতো না, অনেকটাই সার্কুলার, মানে সার্কেল থেকে হালকা একটু ডিম্বাকৃতির শেপে আছে। তো দেখো সূর্য এর উপরে যে বলটা প্রয়োগ করেছে কেন্দ্রের দিকে, এটা তো একটা সেন্ট্রিপেটাল ফোর্স। মানে সূর্য পৃথিবীর উপরে যে বল প্রয়োগ করেছে সেটা ফোর্সের ডাইরেকশন হচ্ছে এটা। বাট এ তো ঘুরছে এরকম ভাবে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে। তো এর অ্যাকচুয়াল এই কার্ভ পাথে ওর অ্যাকচুয়াল ডাইরেকশন কোনটা, সেটা হচ্ছে কার্ভ পাথের স্পর্শক বরাবর এইদিকে, মানে অ্যাকচুয়াল তার ডিসপ্লেসমেন্টের দিকে এটা। তারপরে ধরো ঘুরতে ঘুরতে যখন এখানে এলো তখন সূর্য তো ওকে টানছে এইদিকে, কিন্তু এর অ্যাকচুয়াল দিক কোনটা, কোন দিকে যাচ্ছে সে, স্পর্শক বরাবর এইদিকে। ধরো এখানে যখন পৃথিবী ঘুরতে ঘুরতে এখানে এলো তখন টানছে কোন দিকে, এদিকে, কিন্তু এর ডাইরেকশন কোনটা, অ্যাকচুয়ালি স্পর্শক বরাবর এইদিকে। তার মানে দেখো এখানে সূর্য যে পৃথিবীকে বল প্রয়োগ করে টানছে, কিন্তু পৃথিবীর ডিসপ্লেসমেন্ট হচ্ছে তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তার মানে এখানেও আমার কস 90 ডিগ্রি হবে, আর কস 90 ডিগ্রি ভ্যালু 0। তার মানে আমার কার্য 0 হয়ে গেল, ওয়ার্ক 0 হয়ে গেল। আশা করি ক্লিয়ার, বোঝা গেছে। এবার চলো, এবার আমরা দেখবো হচ্ছে ওয়ার্কের এককগুলো, কি কি ওয়ার্কের আমার একক আছে সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে। এই দেখো মাথায় বোঝা নিয়ে যে ঘোরার ব্যাপারটা সেটা আমি তোমাদের বলে দিলাম, এখানে ডায়াগ্রাম আছে, ছবি দেখতে পাচ্ছ। ওকে, এই যে সূর্যের চারিদিকে পৃথিবী যে ঘুরছে, এখানে ওর অ্যাকচুয়াল পাথ হচ্ছে এরকম, এটা হচ্ছে এইদিকে হচ্ছে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এইদিকে হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট মানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট নেক্সট আমরা আসতে হচ্ছে একক। দেখ আমরা কি পড়লাম, আমরা পড়লাম হচ্ছে ওয়ার্ক ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ইকুয়ালস টু কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো ফোর্সের এসআই একক কি, ধরো আমি ওয়ার্কের এসআই ইউনিট বার করব। ফোর্সের এসআই একক কি, নিউটন। নিউটন। ডিসপ্লেসমেন্টের এসআই একক কি, মিটার। ওকে, তার মানে নিউটন ইন্টু মিটার হচ্ছে ওয়ার্কের এসআই একক। এবার নিউটন ইন্টু মিটারকে বলা হয় জুল। তার মানে এক কথায় যদি আমি বলি যে কার্যের এসআই একক কি, তাহলে হবে হচ্ছে জুল। এবার সিজিএস একক বার করবো আমরা, সিজিএস একক। তো ফোর্সের সিজিএস একক কি, ডাইন। ওকে, ডিসপ্লেসমেন্টের সিজিএস একক কি, সেন্টিমিটার। তার মানে যে ডাইন ইন্টু সেন্টিমিটার এটা হচ্ছে আমার কার্যের সিজিএস একক। এবার এই ডাইন ইন্টু সেন্টিমিটারকে আমরা এক কথায় লিখতে পারি কি, আর্গ। ওকে, তার মানে আর্গ হচ্ছে আমাদের সিজিএস একক, আর জুল হচ্ছে আমাদের এসআই একক। এবার আসছে আমরা ডাইমেনশনাল ফর্মুলা। ডাইমেনশনাল ফর্মুলা, দেখ ফোর্স, ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা কি, তো ফোর্স ধরো ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে তোমার এম এল টি টু দি পাওয়ার -2। এবার ধরো তোমার এটা মনে নেই, তাহলে ফোর্সের ফর্মুলা মাথায় রাখতে হবে যে ফোর্স ইকুয়ালস টু হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন। মাসের ডাইমেনশনাল ফর্মুলা ক্যাপিটাল এল, অ্যাক্সেলারেশনের হচ্ছে এল বাই টি স্কোয়ার। তার মানে এটাকে লিখতে পারি এম এল টি টু দি পাওয়ার -2। ওকে, মানে এম এল টি টু দি পাওয়ার -2 লিখতে পারি। তো এটা হয়ে গেল আমার ডাইমেনশনাল ফর্মুলা ফোর্সের। তাহলে ওয়ার্ক মানে তো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা কি বার করলাম, এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে একটা লেন্থ বা একটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, তাহলে তার জন্য হবে ক্যাপিটাল এল। তার মানে ফর্মুলা হয়ে গেল এম এল স্কোয়ার
t⁻²। এটা হয়ে গেল আমাদের ওয়ার্কের বা কার্যের ডাইমেনশনাল ফর্মুলা। এবার কার্য স্কেলার রাশি না ভেক্টর রাশি? তো কার্য হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ কার্য ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দিয়ে তৈরি, আর ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটোই হচ্ছে ভেক্টর রাশি, আর দুটো ভেক্টরের যে ডট প্রোডাক্ট সেটা আমার স্কেলার রাশি হয়। এবার তোমরা নর্মালি এটাও মনে রাখতে পারো যে কার্যকে বোঝানোর জন্য কি দিকের কোনো দরকার আছে, যে আমার এই দিকে এত কার্য এই দিকে এত কার্য? দিকের কোনো দরকার নেই, দিক বোঝানোর কোনো দরকার নেই। তো কার্যের কোনো দিক নেই, বা কার্যকে ডিফাইন করার জন্য কোনো দিক লাগে না, তাই কার্য হচ্ছে আমাদের কাছে একটা স্কেলার রাশি। ঠিক আছে, এবার দেখো এই যে জুল আর আর্ক তোমরা দেখছো না, এই জুল আর আর্কের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? তোমরা পড়বে যে 1 জুল সমান সমান হচ্ছে 10⁷ আর্ক। এটা আমরা পড়ে থাকি যে 1 জুল সমান সমান হচ্ছে 10⁷ আর্ক। তো এটা কিভাবে আছে? তো দেখো 1 জুল মানে আমরা কি পড়েছি, 1 নিউটন ইন্টু 1 মিটার, নিউটন ইন্টু মিটার। এবার দেখো নিউটন থেকে আমাকে ডাইনে কনভার্ট করতে হবে, তো 1 নিউটন সমান কত ডাইন? 10⁵ ডাইন, ইন্টু 1 মিটার সমান কত সেন্টিমিটার গো? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার মানে 10 স্কোয়ার, এত সেন্টিমিটার। তাহলে 10⁵ আর 10⁵ গুণ আকারে আছে, তাহলে এটা হয়ে যাবে 10⁷। এই যে ডাইন ইন্টু সেন্টিমিটার, এই যে ডাইন ইন্টু সেন্টিমিটার, এটাকে কি বলি আমরা? আর্ক বলি। তো এখানে আমি লিখলাম ডাইন ইন্টু সেন্টিমিটার, এটাকে আমরা কি বলি? আর্ক, মানে 10⁷ আর্ক। ক্লিয়ার? আশা করি এটুকুনি। তো আমাদের ওয়ার্কের পার্টটা কমপ্লিট। এরপরে আমরা দেখবো হচ্ছে পাওয়ার। কার্য কমপ্লিট, এবার আমরা পড়বো হচ্ছে পাওয়ার। ওকে, দেখো এখানে একটু স্পেলিং এর বা এখানে কোনো কিছু কারণে হয়তো লেখার, আচ্ছা লেখাটা পাওয়ারের ই আর, যেটা ই আরটা এখানে নিচে চলে এসছে। তো পাওয়ার বলতে কি বোঝায়? বলি না পাওয়ার, এর পাওয়ার বেশি ওর পাওয়ার কম, ঠিক আছে, আমরা এরকম বলি। তো তো পাওয়ার বলতে বোঝায় যে তুমি একটা নির্দিষ্ট টাইমে কতটা কার্য করছো, একটা নির্দিষ্ট টাইমে তুমি কতটা কার্য করছো, সেটা হচ্ছে তোমার পাওয়ার। তার মানে পাওয়ারের ডেফিনেশন হচ্ছে টাইম রেট বা রেট অফ ডুইং ওয়ার্ক। ওকে, সময়ের সাপেক্ষে তুমি কতটা কার্য করছো। তো পাওয়ার সমান সমান আমরা লিখতে পারি ওয়ার্ক বাই টাইম। একটা নির্দিষ্ট টাইমে আমি কতটা কার্য করছি সেটা হচ্ছে আমার পাওয়ার বা ক্ষমতা। ধরে নাও একটা এক্সাম্পল, যে তোমাকে 10 তলা একটা বাড়ি তৈরি করতে হবে, 10 তলা একটা বিল্ডিং তৈরি করতে হবে। এবার দুজন ব্যক্তি আছে, এ আর বি। এবার এ ব্যক্তিটা ধরো 10 তলা বাড়ি তৈরি করার যে কাজটা না, সেটা ধরে নাও 100 জুল কাজ। 100 জুল কাজ মানে এ কেও 100 জুল কাজ করতে হবে, বি কেও 100 জুল কাজ করতে হবে। এবার এ এ এই 10 তলা বাড়ি তৈরি করতে বা 100 জুল কাজ করতে টাইম নেয় হচ্ছে 10 দিন। 10 দিন, ওকে। আর বি এই 10 তলা বাড়ি তৈরি করতে টাইম নেয় হচ্ছে তোমার 20 দিন, 20 ডেজ। তার মানে কার পাওয়ার বেশি? তোমরা যদি বার করি এখানে পাওয়ার অফ এ সমান সমান, পাওয়ার মানে কি? কার্য বাই সময়। এবার কতটা কার্য করতে হবে? 100 জুল কার্য করছে, এই 100 জুল কার্য এ কত দিনে করছে? 10 দিনে করছে, 10 ডেজ, 10 দিনে করছে। পাওয়ার অফ বি, বি কতটা কার্য করছে? বিও 100 জুল কার্য করছে, কিন্তু বি এই 100 জুল কাজ কতদিনে করছে? 200 দিনে করছে, তো 200 ডেজ। তাহলে এখান থেকে 10 দিয়ে 100কে কাটলে কত বেরোবে? 10। আর এখানে 20 দিয়ে 100কে কাটলে কত বেরোবে? 5। কার পাওয়ার বেশি, কার পাওয়ার কম? দেখো এর পাওয়ার বেরোলো 10 আর বি এর পাওয়ার বেরোলো হচ্ছে 5, তার মানে এর পাওয়ার বেশি। তো যে একই কাজ কম দিনে করছে তার পাওয়ার বেশি। তো পাওয়ার বা ক্ষমতা বলতে কি তোমাদের কাছে ক্লিয়ার হলো? যে আমরা কোনো বস্তু বা ব্যক্তির উপরে আমরা যে কার্যটা করছি, সেই কার্যটা কতটা টাইমে করছি। তো টাইম রেট অফ ডুইং ওয়ার্ক। ওকে, টাইম রেট অফ ওয়ার্ক ডান বাই এ বডি, একটা বডি একটা নির্দিষ্ট টাইমে কতটা কার্য করছে সেটাকে বলছি আমরা পাওয়ার। তো পাওয়ার সমান সমান আমরা কি পেলাম এখানে? ওয়ার্ক বাই টাইম পেয়েছি, তাই তো?
ওয়ার্ক বাই টাইম পেয়েছি। এবার দেখো একটু আগে আমরা পড়লাম না ওয়ার্ক মানে কি পড়েছি, ওয়ার্ক মানে পড়েছি দেখো যে ফোর্স কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করব আর তার ফলে তার মধ্যে কি দেখবো, ডিসপ্লেসমেন্ট দেখতে পাবো, ডিসপ্লেসমেন্ট দেখতে পাবো, আর নিচে লিখবো আমরা টাইম। ওকে, এবার দেখো যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম এটাও আমরা আগে পড়েছি, যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম এটাকে কি বলা হয়। দেখো ফোর্সকে ফোর্সের মতো লিখে দিলাম, ফোর্সকে ফোর্সের মতো লিখে দিলাম, কিন্তু ডিসপ্লেসমেন্ট বাই টাইমকে বলা হয় ভেলোসিটি, ভেলোসিটি। তার মানে পাওয়ারের আমরা দুটো ফর্ম পেলাম, একটা কি, একটা হচ্ছে পাওয়ার সমান সমান ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক ডান বাই টাইম, আরেকটা হচ্ছে পাওয়ার সমান সমান ফোর্স ইন্টু ভেলোসিটি। তো এই দুটো ফর্ম আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার হচ্ছে পাওয়ারের একক কি হবে, তো পাওয়ার পি সমান সমান ওয়ার্ক বাই টাইম। তো তো আমি যদি এসআই ইউনিট বার করি, এসআই ইউনিট, তো দেখ ওয়ার্কের বা কার্যের এসআই একক কি, কার্যের এসআই একক হচ্ছে জুল, জুল। টাইমের একক কি, সেকেন্ড। তো এই যে জুল বাই সেকেন্ড এটা হচ্ছে পাওয়ারের এসআই একক। এই জুল বাই সেকেন্ডকে এক কথাতেও একটা নাম দিয়ে রাখা হয়, সেটা হচ্ছে ওয়াট। তো তোমরা জুল বাই সেকেন্ড বলতে পারো অথবা ওয়াট। তার মানে পাওয়ারের এসআই একক কি হবে, পাওয়ারের এসআই একক হবে হচ্ছে আমাদের ওয়াট। ওকে, তেমনি দেখো পাওয়ার সমান সমান ওয়ার্ক বাই টাইম, তো ওয়ার্কের সিজিএস একক কি, সিজিএস একক হচ্ছে আমাদের আর্ক, আর টাইমের একক কি, সেকেন্ড। এই যে আর্ক বাই সেকেন্ড এটা হচ্ছে পাওয়ারের সিজিএস একক, কিন্তু আর্ক বাই সেকেন্ডকে আলাদা কোনো আর নাম দেওয়া হয়নি, ওটা আমরা আর্ক বাই সেকেন্ড নামেই চিনি। ওকে, তার মানে পাওয়ারের এসআই একক হচ্ছে ওয়াট, পাওয়ারের সিজিএস একক হচ্ছে আর্ক বাই সেকেন্ড, আর পাওয়ারের যে এসআই একক ওয়াট, ওয়াটকে ভাঙলে পাবো জুল বাই সেকেন্ড। এই কটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে দেখো যে কোনো মেশিন, যে কোনো যন্ত্র বা মেকানিক্যাল যে মেশিন, সেই মেশিনের পাওয়ার আমরা কিসে পরিমাপ করি, তো যে কোনো মেশিনের পাওয়ার আমরা প্রকাশ করি হর্স পাওয়ার বলে একটা এককে। ওকে, এইচপি বা হর্স পাওয়ার বলে একটা এককে প্রকাশ করি। দেখো লেখা আছে দ্য পাওয়ার অফ মেশিন ইজ মেজার্ড ইন হর্স পাওয়ার। এই হর্স পাওয়ারের সাথে ওয়াটের একটা সম্পর্ক আছে, যে ওয়ান হর্স পাওয়ার, হর্স পাওয়ার ইজ ইকুয়ালস টু 746 ওয়াট। ওকে, ওয়ান হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। এই ইনফরমেশনটাও তোমাদের মাথায় রাখতে হবে। এবার হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা। চলো আমরা একটা ইনার বোর্ড নিই, যেখানে দেখে নিই ডাইমেনশনাল ফর্মুলা কি হবে। দেখো, তো পাওয়ার সমান সমান আমরা কি পড়লাম, ওয়ার্ক বাই টাইম পড়েছি, তাই তো। একটু আগে আমরা বার করলাম না ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা, ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা কি দেখেছি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তার নিচে কি আছে, টাইম, টাইম মানে হচ্ছে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টিটা উপরে গেলে কি হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। ওকে, এটা হয়ে যাচ্ছে আমাদের ডাইমেনশনাল ফর্মুলা। দেখো এখানে দেওয়া আছে, দেখো ডাইমেনশনাল ফর্মুলা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, এটা আমাদের হচ্ছে পাওয়ারের ডাইমেনশনাল ফর্মুলা। ঠিক আছে, এবার দেখো, দেখো এখানে এই জিনিসগুলো সব দেওয়া আছে এককগুলো। এসআই ইউনিট দেখো জুল বাই সেকেন্ড, জুল বাই সেকেন্ডকে আমরা বলছি হচ্ছে ওয়াট। সিজিএস ইউনিট দেখো হচ্ছে আর্ক বাই সেকেন্ড, আর্ক বাই সেকেন্ডের আর অন্য কোনো নাম নেই। আচ্ছা, 1 কিলোওয়াট, কিলোওয়াট, কিলো মানে কি 10⁻³ বা 1000। 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। 1 মেগাওয়াট মানে হচ্ছে 10 লক্ষ ওয়াট। ওকে, 10⁶ ওয়াট। দেখো 1 হর্স পাওয়ার মানে কত, 746 ওয়াট। ওকে, এছাড়া এখানে আরো একটা একক দেওয়া আছে, কিন্তু এই যে এককটা লেখা আছে না, এই যে 1 কিলোওয়াট আওয়ার, এই কিলোওয়াট আওয়ার কিন্তু আমার পাওয়ারের একক নয়, এটা এনার্জির একক। যদিও এটা বইতে পাওয়ারের এখানে লেখা থাকে, কিন্তু এটা পাওয়ারের একক নয়, এটা এনার্জির একক। ভালো করে বুঝবে জিনিসটা। দেখো এখানে আমি লিখছি 1 কিলোওয়াট আওয়ার, তাই তো। দেখ 1 কিলো মানে হচ্ছে 1000, আর ওয়াটকে ওয়াটের মতো লিখছি, আর আওয়ারকে আওয়ারের মতো। আওয়ার মানে কি টাইম, ওয়াট মানে কি পাওয়ার, তাই তো। তার মানে দেখো ওয়াট আওয়ার মানে কি বোঝাচ্ছে, ওয়াট হচ্ছে পাওয়ারকে বোঝাচ্ছে, পাওয়ার। এখানে লিখছি আমি ওয়াট মানে আমার পাওয়ারকে বোঝাচ্ছে, ইনটু আওয়ার, আওয়ার মানে আমার টাইমকে বোঝাচ্ছে, তাই তো।
সমান সমান দেখো পাওয়ার, পাওয়ার মানে কি, পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক বাই টাইম ইনটু টাইম, রাইট? তো টাইম টাইম কেটে গেল, দিয়ে পড়ে থাকলো কি আমার ওয়ার্ক। এবার ওয়ার্কও যা এনার্জিও তাই, এটা মাথায় রাখো যে ওয়ার্ক আর এনার্জি একই জিনিস। তোমার মধ্যে যতটা শক্তি থাকবে, এনার্জি থাকবে, যতটা এনার্জি থাকবে তুমি ততটাই কার্য করতে পারবে। অ্যাকচুয়ালি কার্যের মাধ্যমে কি হয়, এনার্জিকে একটা রূপ থেকে আমরা আরেকটা রূপে রূপান্তরিত করতে পারি, ঠিক আছে? তো যেটাই আমাদের ওয়ার্ক সেটাই আমাদের এনার্জি। এই দেখো ওয়ার্কের যে এসআই ইউনিট পড়েছি আমরা জুল, তো পরের নেক্সট দিনকে আমরা যখন পড়বো এনার্জি, এনার্জিরও এসআই ইউনিট দেখবো আমরা জুলই পড়বো। কারণ কি ওয়ার্ক আর এনার্জি একই জিনিস, আলাদা কিছু নয়, ঠিক আছে? ওয়ার্কের মাধ্যমে, কার্যের মাধ্যমে একটা এনার্জির রূপ থেকে আরেকটা এনার্জির রূপে রূপান্তরিত করি, এই জিনিসটা একটু মাথায় রাখো। তাহলে এই জায়গাটাকে দেখো, এই যে ওয়াট আওয়ার, 1 আওয়ার মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তার মানে এটাকে আমি ভেঙে লিখতে পারি 1000 ইন্টু 3600 সেকেন্ড, বা ওয়াটটাকে ওয়াটের মতো রাখলাম, ইন্টু সেকেন্ড লিখে দিলাম। ওকে, এবার দেখো ওয়াট কাকে বলেছিলাম, আমরা পড়েছিলাম না যে জুল বাই সেকেন্ড, যেটা এটাকে বলি ওয়াট। ওকে, তো আমি এখানে লিখছি, টোটাল এখানে কত আসছে দেখো 3600, তারপরেও 3টে শূন্য। ওকে, এত ওয়াট। ওয়াটকে আমরা ভেঙে লিখতে পারি জুল বাই সেকেন্ড, ইন্টু তার সাথে সেকেন্ড আছে, তো সেকেন্ড আর সেকেন্ড কেটে গেল, তাহলে কি ফোর্স থাকলো, শুধু জুল। তার মানে এই যে কিলোওয়াট আওয়ার, এই যে কিলোওয়াট আওয়ার KWH এরকম ভাবে লেখা হয়। ওকে, এই কিলোওয়াট আওয়ার হচ্ছে আমাদের জুল, মানে হচ্ছে এনার্জির একক। এবার এটাকে এরকম ভাবে লিখতে পারো, বা এখানে যে দশমিক আছে এটাকে তুলে এই 3 আর 6 এর মধ্যে আনতে পারো। তো যদি তুলে এখানে নিয়ে আসো তাহলে লিখবে এটা 3.6 ইন্টু 10⁶, এত জুল, এত জুল। তার মানে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 3.6 ইন্টু 10⁶ জুল, অথবা এরকমও লিখতে পারো 3.6 মেগা জুল। কারণ কি 10⁶ জুল মানে 10⁶ জুল মানে মেগা জুল, তো মেগা জুলও লিখতে পারো, একই ব্যাপার। ওকে, তো আজকে আমাদের এত দূরই থাকলো, পাওয়ার অব্দি আমরা পড়ে রাখলাম। নেক্সট দিনকে আমরা এনার্জির পার্টটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। ওকে, তো চলো টাটা, বাই বাই।